পড়ে থাকে ক্লান্ত সময়ে ঝরে যায় বিষণ্ণতা, এই ভেবে ভেবে বারে বারে জমতে থাকে অবাধ্যতা, তাই বারবার বলি নোনা জলগুলি রয়ে যায় চোখে আর ফিরে ফিরে তাকাই জল রং মাখাই মনের ক্যানভাসে স্বাগতম সুরের গল্প অনুষ্ঠানে, সুরের আড্ডায়। আজকে আমাদের সাথে রয়েছে রিভু মুস্তফা। রিভু আমাদের সঙ্গীত বিভাগের পুরনো স্টুডেন্ট, বেশি পুরনো না, এই 1-2 বছর হলো এরা পাশ করেছে। তো আজকে আমি খুব আনন্দিত যে রিভু যখন পাশ করে তখন রিভুদের সভাপতি আমি নিজে ছিলাম, আর ওকে আমার খুব পছন্দ। সেটা আপনারা বুঝতে পারবেন কেন পছন্দ। আমি সুরের মানুষ, সুর ভালোবাসি, সুরের মানুষকে আমার ভালো লাগে। আজকে কথা বলবো, আড্ডা দিব, তার সুরের গল্প, সুরের জার্নি নিয়ে আমরা কথা বলবো রিভুর সাথে। রিভু কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি খুব ভালো। তোমাকে দেখে তো আমার আরো ভালো লাগছে, খুব ভালো লাগছে, কারণ তোমরা যখন ছিলে তখন অনেক আনন্দ করেছি, এখনো আনন্দ করছি অন্যদের নিয়ে, কিন্তু তোমাদের সাথে আনন্দটা আরেকটু অন্যরকম, বেশি এঙ্গেজমেন্ট তোমাদের সাথে ছিল। তো আমরা আজকে আসলে রিভু, তোমার যে এই যে সঙ্গীতের পথে চলা বা সঙ্গীতের পথে যে যাত্রা, এই যাত্রাটা তোমার কবে থেকে শুরু হয়েছে? স্যার আমি যখন অনেক ছোট ছিলাম, তো তখন থেকে আমার মানে এই আমি যখন কোনো বিট শুনতাম, যখন কোনো তাল শুনছি, একটা ওই থাকে না একটা রিদম আমার মধ্যে কাজ করতো, একটা ইয়ে করতো, আমি গান শুনতে খুব পছন্দ করতাম। আর গান মানে প্রথমে গান শেখার থেকেও প্রথম যে ব্যাপারটা ছিল গান শোনা। তো গান শোনা হয়েছে মানে বেসিক্যালি আমার মায়ের হাত ধরে। আমার মা হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, তারপর অঞ্জন দত্ত, দলছুট, মানে এই সব ধরনের গান হ্যাঁ, ব্যারিয়ার নাই, কোনো ব্যারিয়ার নেই। হ্যাঁ, তো মা বিভিন্ন ধরনের গান শুনতো। মা থাকে না যে বাসায় কাজ করছে, সবজি কাটছে, ইয়ে করছে, কিন্তু গান শুনছে, গান সব এখনো এটা বাসায় আছে। তো ওইখান থেকে আমার গানের ওই সুরের মানে সুরের প্রতি আগ্রহ আমার আসে। আর যখন আমি আমার প্রথম স্কুলে আমি যাই, তো ওইখানে আমাদের আমাদের মিউজিক ক্লাস হতো। আচ্ছা, আমাদের ওখানে আমাদের একজন শিক্ষক ছিলেন, স্যারের নাম হচ্ছে বিপ্লব সরকার। আচ্ছা, তো আমার মিউজিক ক্লাস অনেক প্রিয় ছিল। আমার অন্যান্য আমার ম্যাথস ভালো লাগতো না, আমার মানে আমাদের যে সেটা আমি বুঝতে পারতাম, কারণ রিভু যখন ক্লাস করতো, রিভুকে দেখতাম সে আনমাইন্ডফুল থাকতো, মানে সে গান বাজনার জায়গায় ঠিক ছিল, কিন্তু অন্য কোনো জায়গায় মানে ওকে যখন দেখতাম আমি একটু মনে হতো যে সে বেখেয়ালি,
মানে অন্যদের কাছে হয়তো মনে হতো বেখেয়ালি, কিন্তু আমি বুঝতাম যে তার মধ্যে সুরের একটা খোঁজ আছে, এবং সে সুরের প্রতি একটা যে পাগলামো, যে সুরকে সবসময় নিয়ে খেলা বা সুরকে চিন্তা করা, এই বিষয়টা ছিল বলে ও অন্য কোনো জায়গায় আমার মনে হয় সে ধ্যান দিতে পারতো না। তো তোমার হয়তো স্টাডির সময়ও এরকম হয়েছে, তাই না? স্যার, স্টাডির সময় হয়েছে। আমি তো মানে এরপরের গল্প যদি আমি বলতে চাই, তো ওখানে আমাকে কয়েকবার চেষ্টা করেছে, যেমন বাফায়, আমার বাবা হচ্ছে বাফার শিক্ষক আর কি, বাবা ছবি আঁকেন। আচ্ছা আচ্ছা। তো বাবা আমাকে ওভাবে নিয়ে যেত, কিন্তু আমার ওভাবে করে বসে ক্লাস করতে কোনো ভালো লাগতো না, আমার অনেক অস্থির লাগতো। হ্যাঁ, তো আমি ওখানে কয়েকদিন গিয়েছি, কিন্তু আমার ভালো লাগতো না ওখানে ক্লাস করতে। তো এরপরে আমি হচ্ছে নালন্দায় ভর্তি হই। হ্যাঁ, নালন্দায় ভর্তি হওয়ার পরে আমার জীবনে একটা বিশাল পরিবর্তন আসে। আচ্ছা। আর আগের স্কুলে আমি এরকম ওই যে বিভিন্ন ইভেন্ট হতো যখন, আমি তখন গান গাইতাম ওখানে, আর বিপ্লব স্যার আমাকে অনেক পুশ করতো যে না, তুমি একটা পারফরমেন্স করো, তুমি একটা গান গাও। তো ওই আগ্রহ তো ছিল। আর আমরা যখন নালন্দায় ভর্তি হই, আমি ভর্তি হই ক্লাস 5-এ। আর যখন হচ্ছে আমরা ক্লাস 9-এ উঠলাম, তখন আমাদের বন্ধুদের, ক্লাসমেটদের মাথায় আমাদের চিন্তা আসলো যে আচ্ছা, মানে আমরা তো স্কুল পাশ করে যাচ্ছি, তাহলে আমাদের বন্ধুত্ব কিভাবে করে আমাদের টিকে থাকবে। তো আমরা ওই সময় একটা মানে ধারণা চলে এসেছিল যে হচ্ছে মানে আমরা যদি কোনো একটা কাজের মাধ্যমে একসাথে না থাকি, তাহলে আমরা যতই বলি না কেন যে আমরা 10 দিন পর দেখা করবো, 2 সপ্তাহ পর দেখা করবো, এটা হবে না। আমাদেরকে কাজের মাধ্যমে, এখন কাজ কি করতে পারি আমরা একসাথে, ওইটা ক্লাস 9-এর চিন্তা আর কি আমাদের। তো আমরা প্রথমে ভাবলাম যে আমরা ফুটবল টিম করব। তো তারপরে আমরা হচ্ছে থাকেন, আমরা বুট ডিজাইন করা শুরু করলাম, আমরা বল ডিজাইন করা শুরু করলাম। তো তারপরে আমরা হচ্ছে কয়েকটা ফুটবল কিনলাম। তো আমরা আভানি মাঠে খেলতে যেতাম। তো খেলতে গিয়ে আমরা অন্যান্য যে ছেলেরা আছে ওদের কাছে আমরা অনেক বাজেভাবে হারি। আচ্ছা। তো হারানোর পরে আমরা আমাদের মাথায় ধারণা আসলো যে ফুটবল আমাদের দ্বারা হবে না, মনোযোগ হ্যাঁ মানে শেষ, আমরা ওই একটা ম্যাচ হেরে আমরা একদম শেষ। তো এরপরে আমাদের আইডিয়া আসলো, আচ্ছা ঠিক আছে, আমরা গান করতে পারি একসাথে, মিউজিক করতে পারি। এখন আমরা কেউ কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না, একদম আমাদের কোনো আইডিয়াই নেই কোনো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে, কিভাবে করে বাজাবো না বাজাবো। আর আমরা বন্ধু ছিলাম ওই সময় 5 জন। আচ্ছা। তো আমরা চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, যেই আমরা চিন্তা করলাম, আমরা শুরু করলাম যে ঠিক আছে, আজকে থেকে আমরা একটা ব্যান্ড, আমাদের যাত্রা এখান থেকে শুরু। তো কেউ কখনো মানে সবাই দেখতে, আরে একটা ব্যান্ড বানিয়েছে, কি হবে, কয়েকদিন পর শেষ। কি নাম দিয়েছিলে? আমার নামের ইয়েটা, স্টোরিটা খুব ইন্টারেস্টিং। তো আমরা হচ্ছে ক্লাসরুমে আসলাম, ক্লাসরুমে এসে আমাদের সব যে ক্লাসমেটরা আছে সবাইকে আমরা একটা করে চিরকুট দিয়ে দিলাম। চিরকুট দিলাম যে যার মাথায় যা নাম আসে আমাদেরকে সাজেশন দিতে। তো আমি একটা নাম দিয়েছিলাম ওখানে, ক্যানভাস। আচ্ছা। তো আমরা সবগুলা নাম দেখে নিলাম যে ক্যানভাসের বাংলা কি হয়, চিত্রপট। তো ওখান থেকে আমাদের ব্যান্ডের নাম হলো হচ্ছে চিত্রপট। আর চিত্রপটের আইডিয়াটা ছিল যে হচ্ছে আমরা মানে গান তো পেইন্টিং এর মতোই, একটা সাদা ক্যানভাস থাকে, তো ক্যানভাসে আমি যত ইচ্ছা তত রং করবো, এলাবোরেট করব, যত ইচ্ছা তত এক্সপেরিমেন্ট করব। তো এই জন্যই ক্যানভাস, যে আমরা যা খুশি তাই করবো, আমাদের জনরা কোনো বাধা ধরা কোনো জনরা না। আমরা জ্যাজও করবো, আমরা ব্লুজ করবো, আমরা মানে সেমি ক্লাসিক্যালও ট্রাই করবো, যখন যা আসে। আচ্ছা। তো ওই ধারণা থেকে আর কি ওই ক্যানভাস চিত্রপট নামটা আসে। ওখানে তোমরা নিশ্চয়ই গান করেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে মোটামুটি কি গান তোমরা করেছিলে, এরকম একটা শুনতে চাই। আমরা যখন 2017 সালে আমরা এই গানটা রেকর্ড করি, আর এই গানটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত সব থেকে ফেমাস গান আর কি। আচ্ছা। তো এই গানটা হচ্ছে অর্গানিক, মানে আমরা এই গানটা কোনো বুস্টিং করিনি বা এরকম কিছু নেই, কিন্তু গানটা থাকে না যে মানে 1 মিলিয়নের উপরে এটার অর্গানিক ভিউ হয়েছে। তো এই গানটা আর কি, মানে এখন আমি যখনই স্টেজে গানটা যাই সবাই আমার সাথে গানটা গায়। তার মানে অনেক পপুলার হয়েছে, অনেক পপুলার হ্যাঁ গানটা এখনো আর কি। তো আমি শুনে গান। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি জানালার গরাদ বেয়ে যখন নেমে আসে চাঁদ,
অবাক সময়ে ঠায় দাঁড়িয়ে ফেরার আশায় আবার, তখন তুমি এসে ডাকবে আমায়, যাব মেঘের দেশে দূর পাহাড়। আমার শহরে রং হারিয়েছে, মানুষ জমেছে লাশ কাটা ঘরে, মেঘগুলো এসে রোদ মুছে গেছে, হারিয়ে গেছে অন্ধকারে, তখন তুমি এসে হারালে কোথায়, যাব মেঘের দেশে, আয় ফিরে আয়, আমার শহর বাড়তে থাকে ভীষণ রং বাহারে, এ শহরের অপু দুর্গারা বড্ড অনাহারে, তখন তুমি এসে ডাকবে আমায়, যাব মেঘের দেশে দূর পাহাড়। क्या बात, क्या बात, অসাধারণ অসাধারণ। থ্যাংক ইউ। সবচেয়ে বড় যেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে সুর তো অনেক রকমের হয়, অনেকে অনেক রকমের গান করে, অনেক ধরনের, অনেকে অনেকে অনেক কালোয়াতি দেখানোর চেষ্টা করে, অনেকে গলার অনেক অর্নামেন্টেশন বা কারুকাজকে কত রকমভাবে দেখানো যায়, কিন্তু সঙ্গীতের মধ্যে যে এই তোমার গভীরতা এবং এই যে ধ্রুপদী বিষয়টা, সুরকে ধরে গাওয়া, সাইলেন্ট, মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাইলেন্ট মিউজিক। আমার ধরো আমি ভাবছিলাম যে কোনো এক পাহাড়ে বসে আছি, আস্তে আস্তে তোমার গানের সুরটা ভেসে আসছে, এরকম একটা অ্যাটমসফিয়ার কিন্তু এই গানটার মধ্যে আছে। ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। আমিও তোমার গানের প্রেমে পড়ে গেলাম এবং আমি বোধহয় শুনেছি গানটা, রিকল করতে পারছিলাম না। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। তারপরে কি হলো? তারপরে ব্যান্ড করলা, ব্যান্ড কতদিন চললো? হ্যাঁ, তো এটাও একটা খুব মজার গল্প। তো আমরা তো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না, তো আমাদের স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন তার নাম হচ্ছে মোমেনা আপু। তো আমরা সব টিচারদেরকে আপু ভাইয়া বলে ডাকতাম। তো মোমেনাপুর বাসায় একদিন আমরা গিয়েছি, তো ওখানে মোমেনাপুর যে ছেলে তাবিন, তো তাবিনের হচ্ছে একটা গিবসন জাম্বো একটা গিটার ছিল, যেটা কোনো স্ট্রিং ছিল না, এদিকে কোনো নাট ছিল না। তো আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এইটা একটা স্টার্ট হতে পারে। তো আমরা ওর পারমিশন নিয়ে আমরা গিটারটা নিলাম, গিটার নিয়ে আমরা সোজা একদম মানে ওনাদের বাসা এই যে এলিফ্যান্ট রোডে, তো এলিফ্যান্ট রোড থেকে নেমে বাটার সিগন্যাল দিয়ে হেঁটে আমরা সবাই 5 জন মিলে আমরা সায়েন্স ল্যাবে চলে গেলাম। সায়েন্স ল্যাবে গিয়ে আমাদের পকেটে যার যতটুকু টাকা ছিল দিয়ে আমরা গিটারটা ঠিক করালাম, ঠিক করিয়ে আমরা নতুন স্ট্রিং লাগালাম ওখানে। এরপরে আমাদের লার্নিং শুরু হলো। এখন আমরা যখন শিখা শুরু করি, আমাদের আমরা যে কোনো শিক্ষকের মাধ্যমে আমরা যে শিখবো, আমাদের ওই এফোর্ডেবিলিটিটা ছিল না, ওই ক্যাপাবিলিটি ছিল না, নাইদার আমাদের আমরা এফোর্ড করতে পারতাম জিনিসটা। তো আমরা যেটা চিন্তা করলাম যে আমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউবকে আমাদের গুরু মানতে হবে। তো আমরা ইউটিউবে ঘাটাঘাটি করা শুরু করলাম। তো যেটা করতো যে 7 দিন গিটার আমার কাছে থাকতো, 7 দিন গিটার আমার আরেক বন্ধুর কাছে থাকতো, আমার আরেক ব্যান্ডমেট, আবার 7 দিন আরেকজনের কাছে থাকতো, এইভাবে করে করে আমাদের রোটেট হতে থাকতো। তো যখন যেটা থাকতো আচ্ছা 7 দিনের মধ্যে আমাকে এটা শিখতেই হবে, তো তখন ওই শিখার ওই জেদ ধরে তারপর অনেক মজা লাগতো।
আবার আমরা 7 দিনে আমরা কি নতুন শিখলাম, আমরা একসাথে আড্ডায় আমরা বসে আমরা চেয়ে করতাম। আর আমাদের প্রথম থেকেই আমাদের একটা জেদ ছিল যে আমরা নিজেদের গান নিজেরা বানাবো। এইটা আমাদের একদম শুরু থেকে, যে না আমরা অন্য গান, হ্যাঁ আমরা শিখার জন্য আমরা মানে মানে ইনস্ট্রুমেন্ট তো অন্য গান উঠিয়ে উঠিয়ে অনেক শিখা যায়, কিন্তু আমরা নিজেদের গান বানাবো, এটা আমাদের বেসিক ইয়েটা ছিল। তো ওইখান থেকে ক্লাস 9-এ আর কি আমরা বিভিন্ন ছড়া বানানো শুরু করি, বিভিন্ন মানে কিভাবে করে রাইম করে করে কিভাবে করে আমরা ওটাকে সুর দিব, ওই আইডিয়াটা ওখান থেকে আসে। কিন্তু আমাদের মানে কোনো নলেজ ছিল না আর কি এসব। তার মানে হচ্ছে যে সুরের যে আদান প্রদান এবং অনেকের মধ্যে থেকে যে সুরের যে বিনিময় এবং আলোচনা, এই আলোচনা থেকে অনেক কিছু বেশি কিছু বের হয়। একার থেকে অনেকের সাথে বসে যে এই যার ভাবের আদান প্রদান, সুরের আদান প্রদান, চিন্তার আদান প্রদান, খুব ইন্টারেস্টিং জার্নি। কিন্তু আমি আমি খুব এনজয় করছি। তো গিটার শিখে ফেললাম মোটামুটি। হ্যাঁ মানে তারপর ওই 7 দিন করে থাকার পর থেকে তারপর আমরা হচ্ছে বিভিন্ন কর্ড, বিভিন্ন এগুলো শেখা শুরু করলাম, বিভিন্ন কর্ড প্রোগ্রেশন। মানে বলতে হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে ইউটিউবকে কি গুরু মানা যায়? ইউটিউবকেও গুরু মেনে এরা কিন্তু অনেক কিছু করেছে। যদি কেউ মানে চায় যে আমি শিখবো, তাহলে যদি এরকম ফোর্স থাকে নিজের ভেতরে, তাহলে আমার মনে হয় সম্ভব। এটা এই যে দেখে আমি বুঝতে পারছি। তারপর চালাও। তো তারপরে আমরা আমাদের প্রথম শো ছিল কিশোর আলোতে। তো কিশোর আলোতে আমরা আমাদের প্রথম শোটা করলাম। তো প্রথম গানটা বাজাতে গিয়ে প্রথম স্ট্রিংটা ছিঁড়ে গেল। তো পরে অনেক কষ্ট করে আমরা ওই শোটা করি। তো আমাদের ওই সময় আমরা নিজেদের 2-3টা গান বানিয়ে ফেলেছি। আচ্ছা, তো আমি একটু শুনিয়ে যে একদম আমাদের ক্লাস 9-এর রাইটিং শুনতেই চাই। গল্প হচ্ছে এখানে, গল্প হচ্ছে সুরের যাত্রা। আমাদের সুর আমাদের ভিতরে কিভাবে বাসা বাঁধলো, কিভাবে আস্তে আস্তে এটাকে হাঁটি হাঁটি পা পা করে করতে 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 হাঁটা শিখলাম, তারপরে আস্তে আস্তে দৌড়ানো শিখলাম। এটাই তো গল্প। জি স্যার। সুর যে আমাকে ছাড়ছে না, আমিও সুরকে ছাড়ছি না, সুরও আমাকে ছাড়ছে না। কিভাবে একে আমি ধরলাম, কিভাবে এই সামনের দিকে আগাচ্ছি। স্যার আমি হচ্ছে শর্ট মানে ছোট করে আমি 2টা জিনিস দেখাবো। আমরা যখন একদম প্রথম বাজাচ্ছিলাম, তো তখন আমাদের যে এখন গিটারিস্ট, ওর নাম হচ্ছে ওয়াসিফ। আচ্ছা। তো ও হচ্ছে এই জিনিসটা নিয়ে আসে আমাদের কাছে। তো এইখান থেকে আমরা হলাম যে এটা এখান থেকে এটা গান বানাবো আমরা। ভেজা মাটির গন্ধ আসে ভেসে, পেয়েছি তার অনেক দিনের ঘ্রাণ, কড়া নাড়ে মনের কোণে এসে আমায় সেজে দিয়ে গেল প্রাণ। ধুলো জমেছিল অনেক দিনে, বৃষ্টি এসে দিল তারে ধুয়ে, মনের কোণে সুর ছিল যে গানে, বৃষ্টি এসে তারেও গেল ছুঁয়ে। তো এখান থেকে তো আমরা জাস্ট এই 4টা সেকশনের এটা দিয়ে আমরা হচ্ছে এই গানটা বানাই। তো এই গানটা যে আমরা ভালো যে গানটা তো বানিয়েছি, এখন তো এই গানটা অনেক বড় একটা গান আছে। তো এখন এটা আমাদের রেকর্ড করতে হবে। তো আমাদের যে বেসিক্যালি আমাদের যে ম্যাক্সিমাম সং রাইটিং করেছে, ওর নাম হচ্ছে সাফিং। আচ্ছা। তো ওর একটা স্যামসাং এর ট্যাব ছিল, ওই ট্যাবে আমরা এরকম একটা ছাদে বসে আমরা গানটা রেকর্ড করে আমরা আপলোড দিই। তো ওইটার পর থেকে আমরা আস্তে আস্তে শো পাওয়া শুরু করে দিই আর কি। ওইটা রেকর্ড করে তোমরা কি প্ল্যাটফর্মে দিলে? ওইটা আমরা রেকর্ড করে আমরা ইউটিউবে আপলোড করি। আচ্ছা আর কি। আচ্ছা, ইউটিউবে আপলোড করি। তো তারপরে আরো নতুন নতুন যা আইডিয়া আসে, ওগুলো আমরা তখন আমরা আপলোড করা স্টার্ট করি, চেষ্টা করি। হ্যাঁ। আর হচ্ছে এভাবে করে মোটামুটি 2016 পর্যন্ত চলতেই থাকে যে আমরা শিখছি। কিন্তু এটার মাঝখানে আবার আমাদের অনেক স্ট্রাগলও ছিল। যেমন আমাদের একটা ক্যাফেতে আমাদের, আমি মানে নাম না বলি আর কি, একটা ক্যাফেতে আমাদের গান গাইতে আমন্ত্রণ করেছিল। তো আমরা ওখানে মানে
আমরা তো একদম বয়স আমাদের খুব অল্প, আমরা নিজেদের গান করবো, আমরা অন্য কোনো গান করবো না। আমরা শুরু করি, কেউ তো আমাদের গান চিনে না ওই সময়। তো তখন আমাদেরকে বেশ ওই ক্যাফের যে ম্যানেজার ছিল বা মালিক ছিল, আমাদেরকে বেশ অপমান করে আর কি আমাদেরকে ক্যাফে থেকে বের করে দেয়। তা আমরা তো অনেক মন খারাপ করি এটাতে। তো তারপরে আমাদের হচ্ছে কিশোরগঞ্জে একটা শো ছিল। আচ্ছা, কিশোরগঞ্জে কোন একটা কলেজে, আই থিঙ্ক এটা 2016 সালে। তো আমরা মানে শো করতে, মানে যখন আমরা প্রথম গানটা আমরা করা শুরু করি, তখন হচ্ছে ওই কলেজের প্রিন্সিপাল আসে। প্রিন্সিপাল এসে একদম সব তারটার একদম সব খুলে টুলে ফেলে। তো ওই জিনিসগুলো ছিল। তো ওইখান থেকে আমাদের একটা আইডিয়া ছিল যে হচ্ছে না, এইটা তো কোনোভাবেই কাম্য না। আর এইটা ছোট আর্টিস্ট হোক, বড় আর্টিস্ট হোক, যাই হোক না কেন, কারোর সাথে এরকম করা উচিত না আর কি। এটা বেয়াদবি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইটা, তো ওই কষ্টগুলো আর কি আমাদের, মানে আমাদেরকে, মানে সেখানে এতগুলো অডিয়েন্সের সামনে এইভাবে করে, তখন তারপরে আমরা আবার কিন্তু আমরা প্র্যাকটিস চালিয়ে যাই। আমরা আমাদের মন যে এসেছিল না, আমরা চালিয়ে যাবো। আচ্ছা, সবকিছু মানে আমাদের সং রাইটিং, তারপর আমাদের এই সুরের ধারণা, সুরের প্যাটার্ন, এগুলো সব আস্তে আস্তে 2017 সালে পাল্টানো শুরু করে। যে যখন আমরা আমাদের নতুন ইনস্ট্রুমেন্ট যোগ হয়, আমাদের একটা ইলেকট্রিক গিটার যোগ হয়। আচ্ছা, তো ওইটা হচ্ছে বিশাল একটা জিনিস ছিল। আমাদের একটা বেস গিটার যোগ হয়। আচ্ছা, তখন গিয়ে আমাদের পুরো ব্যান্ডের সাউন্ড একদম চেঞ্জ হয়ে যায়। আর আমরা হচ্ছে এভাবে করে বিভিন্ন রোল আমরা নিজেরাই নিয়েছিলাম, যে আমি গিটার বাজাবো, আমার আরেকজন বলেছেন আমি বেস বাজাবো, এভাবে করে আর কি। তো আমরা লেগে থেকেছি, প্র্যাকটিস করেছি। আমরা একসাথে থাকতাম। তো আমাদের ব্যান্ডের একজন মেম্বার ছিল, ওর নাম হচ্ছে ধিয়ান। ধিয়ান হচ্ছে কনকাদিত্যের ছেলে। তো ধিয়ানের সাথে আমাদের পরিচয় হলো। তো ধিয়ান আমাদের ব্যান্ডের প্রথমে হচ্ছে পারকাশনিস্ট হিসেবে ঢুকেছিল। তো তারপরে ও আস্তে আস্তে পারকাশন থেকে ব্যান্ডোতে চলে আসলো। আচ্ছা, আর ধিয়ানেরই আরেক কাজিন আছে, ওর নাম হচ্ছে রিভু রোদ্দুর। ওর নাম রিভু। আচ্ছা, আচ্ছা। তো রিভু রোদ্দুরের আমরা ছোটবেলা থেকে দেখতাম যে ওর তাল সেন্স খুব ভালো। তো আমরা তো একদম ওকে আমরা নিব। আর ওই সময় ও এখন মনে হয় ও ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে পড়ে, এরকম কিছু একটা। ও এত ছোট আমাদের থেকে। তো আমরা হচ্ছে ওকে আমরা 16 সালের শেষ দিকে ওকে আমরা নেই। তো তারপরে আমরা গানে আমরা মানে আর সং রাইটিং এর ব্যাপার যেটা ছিল, যে হচ্ছে আমার বন্ধু যে ছিল সাফিন, আমরা একই এলাকায় থাকতাম। আমরা একসাথে সারা দিন আমরা একসাথে থাকতাম, একসাথে রাতে থাকতাম, দিনের বেলা থাকতাম। তো ওইভাবে করে আমাদের সং রাইটিং প্রসেসটা ওইভাবে করে শুরু হয়, যে ও কিছুটা লিখতো, আমি শুরু করতাম, আবার আমি কিছুটা ট্রাই করতাম, যে 4 লাইন 5 লাইন লিখেছি, ও আবার এটা শেষ করতো। তো এইভাবে করে আমরা অনেক গান বানিয়ে ফেলি আর কি। তো তারপরে আমরা আমাদের জীবনে একটা বিশাল ব্লেসিং আসে হচ্ছে, মানে এটা আমাদের জীবনের সব থেকে বড় ব্লেসিং আমি বলবো এখন, যে কনকাদিত্যর সান্নিধ্য পাওয়া। আচ্ছা। তো দাদা হচ্ছে আমাদের জীবনে থাকে না, একটা গুরুর মতো আবির্ভাব ঘটায়। তো গানে কিভাবে করে হারমোনি করতে হয়, গানে কিভাবে করে একটা গান কিভাবে করে আরো সুন্দর করে বানানো যায়, কিভাবে করে গান রেকর্ড করতে হয়, দাদা হচ্ছে আমাদেরকে হাতে ধরে আমাদেরকে মানে পেলেছে। আচ্ছা, অনেক বছর ধরে আমরা তার বাসায় থাকতাম, সারাদিন একদম দিনের পর দিন থাকতাম। আমরা বাসায় আমরা ফোনও করতাম না, এরকম অবস্থা ছিল। কিন্তু ওই টাইমটাই সব থেকে বেস্ট টাইম ছিল আর কি। তো ওই সময় ব্যান্ডের চেহারা পুরো একদম পাল্টে যায়। আমরা মিউজিক্যালি অনেক ডেভেলপ করি, আমাদের মিউজিক্যাল সেন্স আরো ডেভেলপ করে, যার মতো আরো এক্সপ্লোর করতে থাকে। তো এই জিনিসগুলো হয় আর কি। তো তারপরে 2017 সালে আমরা টেডেক্স ঢাকা থেকে ডাক পাই। টেড টক্স যেটা হয় ইন্টারন্যাশনালি একটা বিশাল একটা ইভেন্ট থেকে। তো টেডেক্সে আমরা হচ্ছে সব থেকে ইয়াংগেস্ট স্পিকার থাকি। তো এটার শোটা হয়েছিল কেআইপি তে। তো ওই শোটাও আমাদের জীবন একদম থাকে না, যে অনেক পাল্টে দেয়। মানে
জোস আর কি। হ্যাঁ হ্যাঁ অনেক জোস। তো তো ওই শোয়ের জন্যই আমরা হচ্ছে যখন প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমাদের 4 দিন একদম টানা প্র্যাকটিস ছিল। আর কোনো সকালে কে কখন ঘুম থেকে একদম প্র্যাকটিস সারা, মানে সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে প্র্যাকটিস। তো তখন এই শোয়ের আগের দিন রাত্রেবেলা হচ্ছে যে যাব কিন্তু সেই গানটা হচ্ছে বানানো হয় আর কি। তো তো সাফিন প্রথমে লেখে পুরো জিনিসটা, তারপরে আমি হচ্ছে এই সুরটা ঠিকঠাক করি, তারপর হচ্ছে লাস্টের সুরটা, লাস্টের যে ভার্সটা আছে ওইটা সুরটা ঠিকঠাক করে। আমাদের তো অনেক পছন্দ হয়েছে, হ্যাঁ হ্যাঁ এই গানটা তো অনেক সুন্দর, এটা আমাদেরকে কালকে শো পারফর্ম করতেই হবে। তো তারপরে আমরা গানটা পারফর্ম করি। আর ওই গানটা পারফর্ম করার পর থেকে আমাদের পেজে মেসেজ আসা শুরু করে যে এই গানটা কবে আসবে, গানটা কবে আসবে। তখন আমরা বুঝতে পারি যে না, এই গানটা আমাদের ছাড়তে হবে আর কি। তো ওই কনকদার সান্নিধ্য পাওয়ার পরে আমাদের রেকর্ডিং, মানে আমাদের গান রেকর্ড হওয়া শুরু করে। আচ্ছা। তো ওই শিক্ষাটা আমাদের জীবনে এখন পর্যন্ত অনেক ব্লেসিং হিসেবে থাকে, যে হচ্ছে কিভাবে করে গান রেকর্ড করতে হয়, কিভাবে করে গানটা অ্যারেঞ্জমেন্ট করব। সো মানে আমরা অনেক লাকি যে আমরা আমি আসলে কথাও বলতে পারছি না, ওর কথা শুনছি, ওর যে গল্পগুলো, এই গল্প যে সুরের যাত্রা, আসলে মিউজিশিয়ান শুড বি ম্যাড। তো এরকম ম্যাডের গল্প শুনছি, যারা ম্যাড ছিল আর কি, বেশ কয়েকজন ম্যাড না হলে আসলে হয় না। তো আমরা রিভুর সাথে আছি। রিভু তার এই যে জীবনের সুরের গল্প, কি করে সুরকে সবাইকে নিয়ে একসাথে সুরের মহল তৈরি করতে হয়, সেটা রিভু আসলে আমরা জানতাম না। রিভু অনেকেই হয়তো জানেন না, অনেকে জানতেন না। এই যে আজকে এই আসলে আমরা জানতে পারছি এবং জানতে পারবো, আরো কিছু হয়তো লুকায়িত আছে যেগুলো আমরা এখনো শুনতে পারিনি। তো রিভুর সাথে আছি। রিভু, এরপরে আমরা আবার গল্প শুনবো, একটা গান শুনবো। আচ্ছা, নিজেদেরই আরেকটা গান করি। এটা হচ্ছে আমাদের ব্যান্ডে ওই সময় যে যার নাম বললাম রিভু, ওর লেখা গান। খুব সুন্দর একটা গান। ছড়িয়ে থাকা শুকনো পাতা হাওয়ায় নড়ছে অল্প, আকাশটা আজ মেঘেই আঁধার, শুনবে কি তার গল্প। গান বেঁধেছি সুর পাই না, বাইরে রাখা দৃষ্টি, ভাবছি কখন নামবে আবার জল হারানো বৃষ্টি। স্তব্ধ বৃষ্টির জলের বিন্দু লাগলো গানের খাতায়, গানগুলো যেন শুরু খুঁজে পেল ছন্দ ছাড়া কথা। হাজার হাজার সুরের সৃষ্টি, মিলছে না তো গান। বৃষ্টি ভেজা পাখির সুরটায় তার চেয়েও বেশিটা। গান বেঁধেছি সুর পাই না, বাইরে রাখা দৃষ্টি, ভাবছি কখন নামবে আবার জল হারানো বৃষ্টি। বাহ 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 বাহ। সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, যে খুব সুন্দর সাবলীল কথা, সহজ কথা বলা অত সহজ না, সহজ সুর করাও অত সহজ না। সহজ সুর করা আমি নিজেই জানি যে আমি টুকটাক সুর করেছি বা করার চেষ্টা করি, কিন্তু সহজ হয় না, কঠিন হয়ে যায়। সহজ করা এত কোয়ালিটির কাজ, সহজবোধ্য, সহজ কথাকে সহজে বলা,
ইটস ভেরি ডিফিকাল্ট। স্যার অনেক ডিফিকাল্ট এটা। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর, খুবই ভালো হচ্ছে। এই যে সঙ্গীতের সুরের যে জায়গাগুলো, এই জায়গাতে আসলে ওয়েস্টার্ন বলো, ফোক বলো, জ্যাজ, ব্লুজ থেকে শুরু করে সঙ্গীতে যে কোনো ধারাই কিন্তু যদি প্রপারলি সেটাকে গাওয়া যায়, প্রপারলি প্রেজেন্ট করা যায়, সেটাই গান। এবং তার মধ্যে আমার মনে হয় কোনো বেড়া নাই, সুরের কোনো বেড়া নাই, সবই এই 12টা স্বরের মধ্যেই আছে। আমাদের যেই তফাৎটা অ্যাটলিস্ট আমরা দেখতে পাই যে ওয়েস্টার্ন মিউজিকের সাথে এই ইস্টার্ন মিউজিকের যে ছোট্ট একটা তফাৎ, আমার মনে হয় যে আমরা খুবই তোমার মির প্রধান গান বাজনা করি, একটু সুরের সাথে গড়িয়ে পড়া, একটু জড়িয়ে এরকম করে চলা। আর ওয়েস্টার্ন মিউজিকের গানগুলোতে একটু যেমন একটু কাটা কাটা বেশি আর কি, একটু যেমন স্ট্যাকাটো টাইপের, বা আমরা যেমন একটু মির করে চলি, তারা সেটা একটু কম হয়, একটু কম হয়। কিন্তু এছাড়া এটাও কিন্তু একটা বিষয় যে এই 12টা স্বরের মধ্যে কত ধরনের হয়, অনেক ধরনের ভ্যারাইটি থাকে, অনেক ধরনের মানে কি এই 12টা স্বরের মধ্যে অন্য কোনো জেনারেল গান আমরা যখন শুনি তখন মনে হয় এই সুরটা কি করে সম্ভব, এই সুরটা কি করে হয়, আমরা এটা কেন বুঝি না বা আমরা জানিও না, অথচ একেবারেই ভিন্ন, একদম ভিন্ন সুর। হ্যাঁ, আমি যেটা থাকে যে আমি সারাক্ষণ গান শুনতে থাকি। এখনো আমি যখনই রাস্তায় হাঁটছি না কেন, আমি যখনই বাইকে আছি না কেন, আমি গান শুনতে থাকি। প্রত্যেকটা বেলা আমি অনেক মেসমারাইজ হই যে এটা কেমনে করে করলো। আমি হচ্ছে এই রিসেন্টলি আমি অনেক বেশি জ্যাজ গান শুনি, তারপর হচ্ছে আমি অনেক কয়ার গান শুনি, তার কয়ার ভিত্তিক গানগুলা। তারপর হচ্ছে একটা গানের ভিতরে কিভাবে করে অপেরা ঢুকালো, কিভাবে করে এগুলো, তো আমি অনেক থাকে না যে একটা ছোট বাচ্চার মতো হয়ে যায়, কিভাবে করে যাওয়া, ভেতরে সুরের খোঁজ, পেছনে যে বাজছে। আমরা অনেক বেশিরভাগ মানুষ তো শুধু গানটা শুনি, ফ্রন্টেরটা শুনি, আবার কিছু মানুষ আছে যারা ফ্রন্টেরটা বাদ দিয়ে ব্যাকে কি করে বাজছে, ব্যাকের অ্যারেঞ্জমেন্ট গুলা কি করে হয়েছে, লাইন ব্যাকআপ থেকে শুরু করে বেস গিটারটা কি করে বাজছে, অনেকে থাকে, ও ফোকাস থাকে ওইদিকে। স্যার আমি এখন যখন গান শুনতে যাই, আমার এটা থাকে যে ড্রামে কি বাজছে, ড্রামের সাথে বেসটা কিভাবে করে থাকে না, যে ড্রাম আর বেস তো পুরো একটা গানের রিদম সেকশন, তো ওইটা কিভাবে করে একসাথে ম্যাচ করছে, কিভাবে করে একসাথে একে অপরকে কমপ্লিমেন্ট করে বাজাচ্ছে। তো এই জিনিসগুলো শুনে আমি আরো অনেক বেশি আমরা জমে উঠেছে। আমরা আড্ডা দিচ্ছি, সুরের আড্ডা, সুরের গল্প অনুষ্ঠানে আড্ডা দিচ্ছি রিভুর সাথে। তার যে ছোটবেলা থেকে যাত্রা, সে ব্যান্ড কি করে করলো আপনারা শুনলেন এতক্ষণ। এই যে তার সুরের প্রতি সুরের অনুসন্ধান এবং তার যে অনুসন্ধিৎসু মন, যেই মন তাকে ঘুমাতে দিচ্ছে না, নানান জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে শোনা, জানার চেষ্টা করা, এগুলো চলছে রিভুর জীবনে। রিভু বোধহয় এখন জব টব করো বোধহয়, না? জি, আমি এখন হচ্ছে একটা স্কুলে আমি হচ্ছে মিউজিক টিচার। স্যার, তো ভালো লাগাটা এটা যে তুমি মিউজিক শিখে মিউজিক পড়াচ্ছ, এটা তোমার কেমন লাগে? স্যার আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি জীবনে কি করব। আমার জীবনে এটাই আইডিয়া ছিল যে আমি স্টুডিওতেই পড়ে থাকতে চাই। এখন গিয়ে আমি যখন আমি টিচিং করানো শুরু করি, তখন গিয়ে আমি দেখতে পারি যে না, টিচিংও আমার রক্তের ভিতরে আছে। আমি এটা দেখি যে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এয়ার ট্রেনিং দেয়া, ওই আমরা যে ট্রেনিং গুলো কখনো পাইনি, ওই ট্রেনিং গুলো একদম ছোটবেলা থেকে ওদের মধ্যে ঢুকিয়ে দিলে যেটা হবে যে আমি 15 বছর বয়সে যা করেছি, ওরা ওই একই জিনিস ওরা 7 বছর বয়সে করতে পারবে। তো আমি চাই যে সবার যে মিউজিশিয়ান হতে হবে জিনিসটা এরকম না, সবাই মিউজিশিয়ান হতে পারে, হয়ে থাকুক, হ্যাঁ, গান অ্যাপ্রিশিয়েট করুক, একটা ভালো দর্শক হোক। তারপর হচ্ছে যাদের গানের প্রতি ইন্টারেস্ট আছে ওরা বাজাক, ওরা একদম ওদের মন মতো বাজাক। তো আমি এভাবে করে দেখেছি যে আমার
আমার স্টুডেন্টরা আর কি মানে গানের প্রতি একদম পাগল, ওরা সবাই, ওরা মিউজিক ক্লাস খুব এনজয় করে। না আমি নিজেই পাগল হয়ে গেছি, ওর তো হবেই। হ্যাঁ, তো ওদেরকে আমি এই বয়সে হচ্ছে কিভাবে করে গান রেকর্ড করতে হয় এগুলা শিখাই, গিটার শিখাই, ইউকুলেলি শিখাই, তারপর গান শেখাই, কিভাবে করে গানের কর্ড দেখে 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 দেখে, তার মানে সবকিছু শিখাই। এইটুকু এখন তোমার উপলব্ধিতে আছে যে শেখালে নিজের ডেভেলপমেন্ট হয়। অবশ্যই স্যার, একটা ক্লাস নেওয়ার আগে তো হচ্ছে মানে এখন বুঝি যে কতটা প্রস্তুতি নিয়ে তারপর ক্লাসে ঢুকতে হয়। তো মানে আমি কোন কোশ্চেন করে বসবে সেটা আমি জানি, তো তার জন্য তৈরি হওয়া। স্যার আমি আবার এমন একজন শিক্ষক হতে চাই যে মানে আমি ভুল হতেই পারি, আমার যেমন আমার কোনো একটা ভুল হতে পারে, আমার স্টুডেন্টরা আমি ভুল করলে আমাকে ধরিয়ে দেয়, এন্ড আমি মানে অ্যাকচুয়ালি আই এম ভেরি প্রাউড অফ ইট যে আমার ভুলটা ধরিয়ে দিচ্ছে আমার স্টুডেন্ট। সো মানে এই জিনিসগুলো আমার অনেক পছন্দের জায়গা, যে হচ্ছে হ্যাঁ আমি ওর শিক্ষক, আমি ওর থেকে একটু বেশি জানি বলেই আমি শিক্ষক, কিন্তু আমি ভুলও হতে পারি, আমি আবার অনেক কিছু নাও জানতে পারি আমি। তো এই জিনিসগুলো থাকা জীবনে অনেক মজা আর কি। তো তখন আমার কিউরিওসিটি মানে আমার আগ্রহ কিউরিওসিটি আরো বাড়িয়ে দেয়। বাহ বাহ, আমরা আড্ডা দিচ্ছি রিবুর সাথে। রিবু, আমরা গল্প করছি এবং সুরের আড্ডা দিচ্ছি, সুর সম্পর্কে জানতে পারছি, তার জীবনের গল্প আমরা শুনতে পাচ্ছি, তার যে কর্মক্ষেত্রে তার কিভাবে দিন কাটছে সেটাও শুনতে পাচ্ছি। তো আরেকটা গান শুনবো। আচ্ছা, এই গানটা হচ্ছে আমরা 2022 সালে গানটা আমরা রিলিজ করেছিলাম। তো এই গানটা শুনে একটু। এই গানটা সচরাচর আমি পিয়ানোতে বাজাই, আজকে গিটারে বাজাই। আচ্ছা, স্বপ্নে দেখা কোন সর্বনাশে হাত বাড়ালে কার যায় কি আসে, যদি কেউ ডাকে আমাকে গান গায়ে বসে পথের পাকে, আমার সাথে হারালে আধো ঘুমের আড়ালে, জল হয়ে মেশবার কোনো মানা নেই যেখানে। আমার বেখেয়ালে পিঠ ঠেকেছে দেয়ালে, হারিয়ে যদি যাই তোর মাঝে, ভয় নেই আর আমাদের মিছে, ভয় নেই আর আমাদের, ভয় নেই আর আমাদের মিছে। যেটা আমাকে টানে সেটা হচ্ছে গায়কের পরিমিতি। গলাটাকে যখন তুমি ফেলছো সেটা আদর করে ফেলছো, এই আদরটা খুব সহসাই সবার হয় না। আমারও লোভ লাগছে, আমার হয়তো হয় না, আমারও কিছু ধার দাও, আমি নেই। আমি একটু ইন্টারাপ্ট করি। এটা হচ্ছে আমি আপনার একটা গান সবার প্রথমে শুনেছিলাম, ওই যে আজও কেন কাঁদো, ওই গানটা শুনে আমার একদম মানে যদি আমি একদম খাস বাংলা কথা বলি, আমার মাথা একদম খারাপ হয়ে গেছিল যে এই গানটা এত সুন্দর। তো
ওইটা কিন্তু ওই গানটা কিন্তু আমার একটা বিশাল একটা ইন্সপিরেশন। আচ্ছা, তো আমি ওই গান থেকে আর কি স্যার আমি আপনার ফ্যান হয়ে গেছি। হ্যাঁ তুলেছিলেন? একটু মনে আজও কেন কথা তোমার দেয়া স্মৃতিগুলো ভেঙে দেয় মন বেলায়, একা পড়ে থাকে। গাও। তোমার লেখা চিঠিগুলো শূন্যতায় দিন যে হারায়। স্যার আমি আপনার মতো গাইতেই পারবো না। না, না। আপনার সুর, আপনার গলার গায়কের ধরন, তারপর হচ্ছে মানে এই যে এত সুন্দর কাজগুলা, এটা স্যার আপনি আমাকে দেন। শোনো, বিদ্যা হচ্ছে বিনিময়ের জিনিস। জি। তুমি হয়তো জানো না যে আমি তোমাকে কিন্তু ওয়াচ করতাম, তুমি জানতা না। তোমরা অনেক চোখ আমার দিকে, কিন্তু আমার চোখ কার দিকে সেটা তোমরা জানতা না। আমি বুঝতাম কে কেমন, কার মধ্যে কতটুকু গভীরতা, কার মধ্যে কতটুকু খোঁজ, এটা কিন্তু আমি অ্যাজ মেন্টর আমি কিন্তু বুঝতাম। এবং তুমি একটু তোমার মধ্যে এই যে খেয়ালি বিষয়টা আমার মধ্যেও আছে, একা থাকা, একটু সরে থাকা, একটু না ধরা দেওয়া, এই জায়গাগুলো এটা আমি বুঝতাম, আমি বুঝি যে। আর তোমার যখন এই যে ওদের সাথে তুমি মাঝে মধ্যে গিটার বাজাতে বা তুমি একটু একটু গাইতে, আমি শুনতাম। তোমরা দেখতে আমি চলে যাচ্ছি, বাট আই এম লিসেনিং। হ্যাঁ, তো খুব আনন্দ লাগছে আজকে। সুর এমন একটা জিনিস, এই যে আমি আমার গুজবাম হচ্ছে যে সুরের আড্ডা দিচ্ছি, এবং তোমাদেরকে আমি একটু তো পড়িয়েছি। জি স্যার। তো বৃথা যায়নি মনে হচ্ছে যে রিভু আমি একদম শেষ জায়গায় চলে এসেছি আমরা। রিভু সম্পর্কে বলতে চাই, আপনাদেরকেও বলতে চাই যে আপনারা যারা শুনছেন এবং দেখছেন বা দেখবেন, তাদেরকে বলি রিভুর জন্য দোয়া টোয়ার দরকার নাই। খালি বলবেন যে রিভু তার রাস্তায় এরকম ভাবে লেগে থাকুক, যেন ওর যে ধারণা, ওর যে ধারা, ওর যে চিন্তা, ওর যে আত্মিক উন্নয়ন, এটা যেন আরো সামনের দিকে যায়, এবং রিভু যেটা চায় সেটা যেন সে করতে পারে। আমি তাকে ফোর্স দিয়ে দিলাম, এবং আমার তরফ থেকে তার জন্য অসংখ্য অনেক কোটি কোটি দোয়া তার জন্য থাকলো। রিভু, আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে রিভুকে বলার সাথে সাথে রিভু চলে আসছে। সে শিক্ষক হয়ে বলেনি স্যার একটু কাজ আছে, একটু ব্যস্ত আছি, এরকম বলে নাই। তো আমি হ্যাপি যে রিভু আসছে। রিভুকে ধন্যবাদ, তুমি আমার ডাকে, আমার এই সুরের আড্ডায় এসছো। আমার আসলে আমার একটা ইয়ে ছিল, যে মোটো সেটা হচ্ছে যে যারা এই যে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছে, আমার দেখা বা আমার টাচে ছিল বা আছে, তারা কি গান বাজনা করছে, কিরকম করছে, তাদের সুরের গল্পটা কি, তাদের আসলে জীবনের সুরের প্রভাবটা কোথায়, বা সুরকে তারা কতটুকু প্রায়োরিটি দিচ্ছে, এই জায়গাগুলো জানার। সবাই জানবে, দেখবে, রিভুকে নতুন করে চিনবে, রিভু যেন আরো তার স্বপ্নের জায়গায় চলে যায়। রিভুকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আপনাকে অনেক আমি তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে তুমি গান গাইছো এবং এই যে আমরা শোনাচ্ছি, যারা লিসেনার আছে, বন্ধু বান্ধব আছে, সঙ্গীত সম্পর্কে বা এই গান বাদ্য সম্পর্কে তোমার কি বলার আছে প্লিজ? আমার এটাই বলা থাকবে যে হচ্ছে যখনই রাস্তায় হাঁটবেন গান শুনবেন, যখনই বাসায় পৌঁছাবেন, যখনই থাকে না ভালো লাগছে না গান শুনবেন, অনেক 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 বেশি গান শুনবেন। আর আমি চাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ থাকে না মিউজিক অ্যাপ্রিসিয়েট করুক, তাদের সন্তানদেরকে একটা গিটার দিক, একটা গিটার না জানি আমরা কত ভালো মিউজিশিয়ান পাবো আমাদের এই জীবনে। আর তারপর হচ্ছে
আর আমি চাই যে পৃথিবীটা আরো অনেক বেশি শান্তির হোক গানের মাধ্যমে। হ্যাঁ, পৃথিবীতে অনেক শান্তি আসুক, কারণ মানে আমরা এরকম বহু উদাহরণ দেখেছি যে পৃথিবীতে যত বিদ্রোহ হয়েছে, রেভলিউশন হয়েছে, যাই হচ্ছে না কেন, গান সিগনিফিকেন্ট একটা পার্ট প্লে করে। And গান জীবন বদলে দিতে পারে। তো আমি চাই যে আপনারা মিউজিশিয়ানদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করবেন। মিউজিশিয়ানরা একটু বেখেয়ালি হয়, ওদেরকে একটু মাফ করে দিবেন, এই আর কি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এগিয়ে যেতে পারি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। রিবুর জন্যে মঙ্গল কামনা করে আজকে আমরা বিদায় নিব। তার আগে আমরা গান শুনতে শুনতে অবশ্যই বিদায় নিব। আমার তরফ থেকে আজকের মতো টাটা। এই গানটা আমি আগে কখনো সামনাসামনি করিনি। তো আমাদের থাকে না যে বন্ধুত্বের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়, তারপর হচ্ছে ব্যান্ডে আবার অনেকে নেই। তো এটা হচ্ছে আমার আর আমার বন্ধুর বানানো অন্যতম শেষ গান আর কি, যেটা জানি না রিলিজ হবে নাকি। তো চলো। মনে পড়ে যেভাবে ডুকরে কেঁদে উঠে, তোর হৃদয় হয়নি কোনো বিদায়, ঘুণে ধরে যত দুঃখ বিদার স্মৃতি, ছিল না কোনো সাজিয়ে রাখার উপায়, না ছিল গান, না ছিল সুপ্ত অভিমান, না ছিল কোনো দারুণ ব্যথা এমন আঞ্চান। তোমাদের যাবার সময় এসেছে শেষে, দাঁড়িয়েছো যেখানে নিজের মুদ্রা দোষে, তোমাকে যখনই পেয়েছি কাছে, দূরে হারিয়েছে সকলে। এখনো কি তুমি নিজেকে বলো কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই।